ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর পুরনো দুটি ও নতুন একটি ভাঙন দিয়ে পানি প্রবেশ করে দুটি ইউনিয়ন ও পৌরসভার 5টি গ্রাম প্লাবিত হয়েছে। বাড়িঘরে পানি প্রবেশ করে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। তলিয়ে গেছে রাস্তাঘাট ও ফসলি জমি। একই সাথে জেলার শ্রীমঙ্গল উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় ভেঙে গেছে বিভিন্ন রাস্তাঘাট। তলিয়ে গেছে হাওরের অনেক ফসলি জমি। হাওর অঞ্চলে বাঁধের কাজ বাস্তবায়ন নিয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটিকে দুষল পানি উন্নয়ন বোর্ড। তদারকির কাজে ওই কমিটির ঢিলেমির কারণে সময়মতো বাঁধ তৈরি করা যায় না বলে জানিয়েছে বোর্ড। পরিবেশবাদীরাও মনে করেন স্থানীয় প্রতিনিধিদের কমিটি বাঁধ সাধে বাঁধ তৈরিতে। দর্শক, বিস্তারিত দেখুন শারমিন আজাদের রিপোর্টে। আবহাওয়া পরিবর্তনের কারণে অসময়ে বন্যা হাওরকে ক্ষতির মুখে ফেলেছে, এমন মন্তব্য খোদ পানি উন্নয়ন বোর্ডের। স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বাঁধ রক্ষা কমিটি নিয়েও প্রশ্ন রয়েছে। এই কমিটির তদারকির দুর্বলতার কারণে সঠিক সময়ে বাঁধ ব্যবস্থাপনায় ব্যর্থ হয় বোর্ড। চৈত্র মাসে কোনোদিন বিগত 30-40 বছর রেকর্ডে কোনোদিন এই সময় বৃষ্টি হয়, পানি আসে নাই। এই কমিটিটা ফরমেশন করে, যে ফরমেশন হয় সেই ফরমেশনের মধ্যে মাননীয় এমপি মহোদয়ের ওখানকার তার 3 জন প্রতিনিধি থাকে। এই কমিটিটা প্রস্তাব যখন হয় তারপর আবার একটা কমিটি আছে, অ্যাপ্রুভাল কমিটি, রেকমেন্ডেশন কমিটি। সেই মিটিং এর মাধ্যমে রেকমেন্ডেশন কমিটি থেকে রেকমেন্ডেশন নিতে হয়, তারপর আমরা তাদেরকে কাজ দেই। তার মানে এটা যদি এই কমিটিটা আমরা দেরি করে শুরু করি তাহলে কাজটা আমাদের দেরি হবে। এই পরিকল্পনার দর্শনের মধ্যে কিছু ত্রুটি থাকতে পারে, কিন্তু অনেক সময় আগাম বন্যা আসতো। এই আগাম বন্যাটা এপ্রিল-মে মাসের বন্যা বোঝায় না। আগাম বন্যা বোঝায় চৈত্র কিংবা ফাল্গুন মাস না, চৈত্র মাসের বন্যা, এটা আগাম বন্যা বোঝায়। আর দীর্ঘমেয়াদের হাওরের ফসল বন্যা থেকে মুক্ত রাখতে হলে সে অঞ্চলের নদীগুলোর নাব্যতা বাড়ানোর উপর জোর দেন পরিবেশবাদীরা। পানি উন্নয়ন বোর্ডও তা সমর্থন করে। পিআইসি কে অবলুপ্ত না করলে এই বাঁধ ম্যানেজমেন্ট ওই এলাকার ভালো হবে না। বাঁধ দিয়ে বন্যা ঠেকানো যায় না। আপনাকে নদীর গভীরতা বাড়ান, আজকে সুরমা কুশিয়ারার গভীরতা বাড়ান, ছোট নদীর গভীরতা বাড়ান, প্রতি বছর কিছু কাজ করেন এখানে। তাতে নদীর গভীরতা বাড়লে আপনার বাঁধের প্রয়োজন হবে না, বাঁধ লাগলে ছোট বাঁধও চলবে। নদীগুলো যদি নাব্যতা হারায় ফেলে তো পানি তো ড্রেনেজ হবেই না। এটা তো আমাদের সারা বাংলাদেশেরই একটা সমস্যা। হাওর অঞ্চলের চাষিদের ধান চাষের সময়টাও আগে নির্ধারণ করা হলে বন্যার সময় বাঁধ ভেঙে যে ফসল হানি হয় তা ঠেকানো যেত বলে দাবি করেন সংশ্লিষ্টরা। শারমিন আজাদ, মাই টিভি, ঢাকা। অন্তর্বর্তীকালীন কিংবা সহায়ক সরকারের কোনো সূত্র দিয়ে লাভ নেই। আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে হলে শেখ হাসিনার অধীনেই নিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে সেটেলমেন্ট প্রেস কর্মচারী ইউনিয়নের আলোচনা সভায় তিনি একথা বলেন। নির্বাচনকে সামনে রেখে আর কোনো সন্ত্রাসী এবং নৈরাজ্য চালানোর চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন মাহবুবুল আলম হানিফ। আমরা খুব পরিষ্কারভাবে বলে দিয়েছি, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচনকালীন সহায়ক সরকার বা এই ধরনের কোন সরকারের যেটা বিধান সংবিধান নাই সেটা নিয়ে কথাবার্তা বলে লাভ নেই। আমাদের আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনেই হবে। আপনারা যদি জনগণের রায় দেখতে চান তাহলে সেই নির্বাচনে যার প্রস্তুতি নিন। এর বাইরে হয়তো কথা বলে এই পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সার্বিক কর্মকাণ্ড গোছাতে দেশের ৭৭টি সাংগঠনিক জেলা সফর করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের শীর্ষ নেতাদের সাথে বৈঠক শেষে একথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দলের ৫১ জন শীর্ষ নেতার নেতৃত্বে ৫১ টিম গঠন করা হয়েছে জেলা সফর করার জন্য। এই সফরে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, সহায়ক সরকারের অধীনে নির্বাচন সহ নানা দাবি আদায়ের আন্দোলন জোরদার করার কর্মকৌশল সম্পর্কে জেলা ও থানা পর্যায়ের নেতাদের নির্দেশনা দেয়া হবে। বিভিন্ন জেলাগুলোতে তারা যাবেন এবং সেখানে আমাদের নেতা কর্মীদের সঙ্গে মিলিত হবেন, আনুষ্ঠানিকভাবে অনানুষ্ঠানিকভাবে। সেখানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করবেন এবং আন্দোলন, নির্বাচন সব বিষয়েই সেখানে আলোচনা হবে
এবং আমরা আশা করছি যে এই সফরের ফলে আমাদের দলের ঐক্য আরো বৃদ্ধি পাবে এবং আমাদের নেতাকর্মীরা আরো উজ্জীবিত হবেন। বৃষ্টি শেষ হলেও রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্ট জলবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ কমেনি। এর উপর রাস্তার খানাখন্দ দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে। ছোটখাটো দুর্ঘটনা ঘটছে অনেক। খোকন চৌধুরীর ক্যামেরায় আরো জানাচ্ছেন হাসান জাকের। বিকল্প কোনো পথ নেই, তাই মালিবাগ মৌচাকের এই রাস্তায় চলতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হচ্ছে চলাচলকারীদের। রাস্তা জুড়ে খানাখন্দ, সামান্য বৃষ্টিতেই বোঝার উপায় থাকে না কোথায় গর্ত আর কোথায় সমান্তরাল। সারাক্ষণ এদিকে আসতে হয়, মেয়েদের স্কুলে কোচিং এ বাচ্চাদেরকে নিয়ে মনে হয় এই পড়ে যাচ্ছি এই মরে যাচ্ছি, আল্লাহ আল্লাহ করতে করতে জীবন যায়। আর কত অসহ্যতা বলেন। পড়ে যাওয়ার কারণে আমার কোনো দুঃখ নাই, এই কারণেই খালি আমাকেই দেখছে, এরকম অনেক লোকজনই এইভাবে পার হইতেছে যাইতেছে। দুর্ভোগের তো শেষ নাই। কনস্ট্রাকশনের কাজের জন্য আমাদের প্রায় এরকম দুর্ভোগে পড়তে হয়। আর এই রাস্তা দিয়ে তো প্রায় 10 দিন হয়ে গেছে পানি জমে আছে, এর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এত সাধারণ বৃষ্টি হলে এত পানি লেগে যায়, এভাবে আর কতদিন থাকবো? পুরো ঢাকা শহরে যে গর্তগুলো করেছে এগুলো এখন পানির নিচে পড়াতে দেখা যায় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে। জলাবদ্ধতার এই চিত্র শুধু মালিবাগ মৌচাকেই নয়, রাজধানীর অনেক সড়কেরই চিত্রই এমন। শুধু সড়কই নয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ চত্বরও জলাবদ্ধতার শিকার। ড্রেনের ময়লা পানি, বাথরুমের পেশাব এখানে পানি গন্ধ, আর মানুষের রোগ বেশি হয়। বারে বারে ফর্সা পানি পারিয়ে যাওয়ার লাগে, খারাপ লাগে না? ডাক্তারের তো পাড়া বারে যাইবার লাগে। হাসান জাকির, মাই টিভি, ঢাকা। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বড়লে যাত্রীবাহী বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার যাত্রী একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 2 জন। নিহতরা হচ্ছেন কুমিল্লার লাকসাম উপজেলার গন্ডামারা গ্রামের আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী ঝর্ণা বেগম, শাশুড়ি জয়নবুন্নেসা ও সিএনজি অটোরিকশার চালক বাচ্চু মিয়া। আহত হয়েছেন রাজ্জাকের 7 বছরের ছেলে ও এক আত্মীয়। আহতদের লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্স ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে নোয়াখালীমুখী যাত্রীবাহী ইকোনো বাসটি বড়ল এলাকায় কুমিল্লাগামী একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। দর্শক, এবার জানাবো আমাদের নিয়মিত আয়োজন নিয়ম অনিয়ম। দেশের পরিবহন সেক্টরকে সত্যিকার অর্থে একটি নিয়মের আওতায় আনা সম্ভব হবে কিনা এ নিয়ে ক্রমেই সন্দিহান হয়ে পড়েছেন সাধারণ যাত্রীরা। সম্প্রতি রাজধানীর পরিবহন ব্যবস্থাপনার উন্নয়নের সরকারি উদ্যোগকে সাধারণ মানুষ স্বাগত জানালেও পরিবহন মালিক ও শ্রমিকদের দাবির মুখে সংসদ নিরসনে 15 দিনের সময়সীমা বেঁধে দিয়েছে কর্তৃপক্ষ। আর এই সুযোগে রাজধানীর গণপরিবহনে চলছে সীমাহীন নৈরাজ্য। এবার রাজধানীর পরিবহন ব্যবস্থার নিয়ম অনিয়ম নিয়ে তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। অনিয়মের স্বর্গরাজ্য দেশের পরিবহন ব্যবস্থাপনা। এখানে অধিকাংশ ক্ষেত্রেই নিয়ম নীতির তোয়াক্কা না করে প্রতিষ্ঠিত হয়েছে অনিয়মের রাজত্ব, যে যার খুশি মতো চলছে, জবাবদিহিতার কোনো বলাই নেই। ফলে প্রায়শই ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা, এমনকি যাত্রীরা নির্মম হামলার শিকার হচ্ছেন। 10 টাকার জন্য আমার সাথে সেই রকম ব্যবহার, আমাকে গাড়ি থেকে নামতে দেয় না। দস্তি হাতের সাথে হাত লাগায় আপনি গাড়ি থেকে নামতে দিবেন না, ওরা তো পাল্লে নামায়া দেয়। পরিবহন সেক্টরে দীর্ঘদিনের এই অনিয়মকে নিয়মে আনার সরকারি উদ্যোগ অবশেষে থমকে দাঁড়িয়েছে। জনস্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার, আরো রিফাইন করা দরকার। সেবামূলক এই সেক্টরকে যারা নিয়ন্ত্রণ করেন তারা নাকি খুব প্রভাবশালী, তাই সমঝোতায় আসতে হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। সময়ও বেঁধে দেওয়া হয়েছে 15 দিনের। সবাই মিলে আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি, 15 দিন পরে আমরা অন্য অভিযান সবকিছুই চলবে। তারা অন্যায়ভাবে অযৌক্তিকভাবে সেখানে তারা গাড়ি চালাচ্ছে, কিন্তু দায়টা পরে চাপে এই মন্ত্রণালয়ের উপর। আমাদের তাদেরকে ডেকে সমাধান করতে হয়, আর প্রাথমিকভাবে দেখা যায় ডাকলেও আসে না।
এদিকে বাসের কৃত্রিম সংকট তৈরি করে সরকার এবং যাত্রীদের বেকায়দায় ফেলার চেষ্টায় লিপ্ত রয়েছে একটি অসাধু চক্র। সার্ভিস উঠে যাওয়ার পর থেকে বাসের সংখ্যা অনেক কমে গেছে, আগের তুলনায় অনেক কম বাসের সংখ্যা। বাস তো পাওয়া যাচ্ছে না, 1 ঘন্টা হলো দাঁড়ায় রয়েছে। সুযোগ বুঝে লোকাল বাসকে সিটিং সার্ভিস বানিয়ে এমনকি যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। এখন ভাড়া হলো 10 টাকা লোকাল ভাড়া, কিন্তু হ্যাঁ চাইতেছে 15 টাকা। কোনো গাড়িতে চার্ট আছে, কোনো গাড়িতে চার্ট নাই, একই ভাড়া, কোনো পরিবর্তন নাই। বানাবার দিছে চার্টটা ঠিক করে দেবো কোম্পানি থেকে, দাঁড়ায়ও নিচ্ছে বাট ভাড়া কম না। যখন সিটিং ছিল তখন 40 টাকা নিচ্ছে, এখন 40 টাকা নিচ্ছে। পরিবহন ব্যবস্থাপনাকে একটি নিয়মের আওতায় আনায় সরকারি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। এখনো পর্যন্ত মালিক কর্তৃপক্ষ এই ভাড়ার তালিকা গাড়িতে দেয় নেই, মাঝে মাঝে মারামারিও হচ্ছে। বিআরটি যে চার্ট দিচ্ছে, চার্ট অনুযায়ী ভাড়া, যদি অতিরিক্ত ভাড়া দেয় তাহলে শ্রমিক ওইটা, যাত্রী যদি কিছু বলে এটা দায় বরণ আমরা ইউনিয়নের তরফ থেকে করবো এবং তারাও করবে এটার বরণ। আর চলমান সংকট নিরসনে এবং দীর্ঘদিনের এই অব্যবস্থাপনাকে নিয়মে আনতে হলে আলোচনার মাধ্যমে তা সম্ভব বলে মনে করেন যাত্রী সেবা সমিতির মহাসচিব মুজাম্মেল হক। ঢাকা শহরে 230টি রোডে প্রায় 4000 বাস মিনিবাস চলছে, তার 90%ই সিটিং সার্ভিস হিসেবে তারা বাড়ানো রাজ্য চালাচ্ছে। বিষয়টি সমন্বিত একটা উদ্যোগ নিয়ে যদি করা যেত তাহলে আজকে যে জনদুর্ভোগগুলো আমাদের সামনে ভেসে উঠেছে সেটি কিন্তু হতো না। জনগণের অপরিহার্য এই সেবা প্রতিষ্ঠানে আদৌ নিয়মের আওতায় পরিচালিত হবে কিনা তা নিয়ে সন্দিহান বেশিরভাগ যাত্রী। সিটিং সার্ভিস থেকে এখন লোকাল সার্ভিস, এ এখন যাত্রী সাধারণের কাছে মরার উপর খড়ার ঘা। একটি স্বার্থান্বেষী মহলের কারণে ভেস্তে যাচ্ছে সরকারের এই শুভ উদ্যোগ। কিন্তু এই ভোগান্তির শেষ কোথায় তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। দর্শক, আমাদের চারপাশে প্রতিনিয়ত চলছে নানা অনিয়ম, নিয়ম না মানাটাই যেন এখন নিয়মে পরিণত হয়েছে। কিন্তু এভাবে আর কতদিন? তাই আমাদের প্রত্যাশা সকল অনিয়ম দূর হয়ে সর্বক্ষেত্রেই প্রতিষ্ঠিত হোক নিয়মের শাসন। সমাজে ঘটে যাওয়া এসব অনিয়মগুলো আপনাদের সামনে তুলে ধরতে মাই টিভি সংবাদ আছে আপনাদের পাশে। সঙ্গে আছি আমি জাহিদ আহমেদ বাবু। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে যা থাকছে